আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। ক্লাস 9-এর কোষে দেখি 18 বৃত্তের ক্ষেত্রফল নিয়ে যে অঙ্কগুলি ছিল, পরপর 7টা ভিডিওতে আমি এই 1-এর দাগ থেকে 25-এর দাগ পর্যন্ত করেছিলাম। আজকের করাবো এই 26-এর দাগ থেকে। 26-এর দাগে বহু বিকল্পীয় প্রশ্ন, MCQ, মাল্টিপল চয়েস কোশ্চেন। 1-এর দাগে দেখো, একটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল x বর্গ একক, পরিধি y একক ও ব্যাসের দৈর্ঘ্য z একক হলে x/y/z এর মান লিখতে হবে। দেখো এখানে ABCD 4টে অপশান আছে, কোন অপশানটা সঠিক সেটাই টিক মারতে হবে। তাহলে দেখো অঙ্কটা করে দেখা যাক কোন অপশানটা সঠিক উত্তর। তাহলে দেখো এখানে বলে দিয়েছে, দেখো ব্যাসের দৈর্ঘ্য z, তাহলে আমি এখানে লিখেছি, দেখো বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস z, তাহলে ব্যাস সমান কি আছে z, তাহলে অতএব বৃত্তাকার ক্ষেত্রের তাহলে ব্যাসার্ধ কী হবে, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায়, তাহলে z/2 একক, এখানে একক। এরপর দেখো আমরা ক্ষেত্রফল বের করে নেব। তাহলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি বলেছে, ক্ষেত্রফল x বলেছে, তাহলে x সমান নিশ্চয়ই পাই আর স্কোয়ার। আর মানে কি আছে, দেখো z/2 আছে, তার স্কোয়ার হবে। ওকে, তাহলে এটা যদি আমরা ভেঙে নিই কি হচ্ছে, দেখো পাই জেড স্কোয়ার বাই 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4 বর্গ একক। এরপরে দেখো বৃত্তাকার ক্ষেত্রের পরিধি ওখানে বইতে কি বলেছে, পরিধি হচ্ছে y, তাহলে এই y সমান কী হবে, পরিধির সূত্র কী আছে 2πr, তাহলে 2πr মানে এই z/2, তাহলে এটা কি হবে, দেখো এই টু কেটে গেল, তাহলে পাই জেড একক। তাহলে আমাদের উত্তর চেয়েছে, দেখো কার উত্তর চেয়েছে এখানে, দেখো x/y/z, তাহলে অতএব x/y/z সমান এক্সের মান আমরা বের করে রেখেছি, দেখো কি আছে পাই z²/4, তাহলে এর নিচে চলে আসবে y মানে পাই জেড, আর এখানে দেখো একটা জেড আছে। তাহলে কি হচ্ছে, দেখো এই পাই কেটে দিলাম, এখানে দেখো z² আছে আর এখানে দুটো জেড গুণে আছে, তাহলে এটাও z², তাহলে এই জেড আর এই z² কেটে দিলাম, তাহলে এখানে কি থাকছে 1/4 থাকছে। তাহলে অতএব সঠিক অপশান হবে, এখানে অপশান দেখো 1/4 অর্থাৎ বি 1/4, এটাই সঠিক উত্তর। তাহলে 26-এর 1/4টা হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো 26-এর 2-টা, একটি বৃত্তের পরিলিখিত ও অন্তলিখিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত। 4টে অপশান আছে, কোনটা সঠিক অপশান, তাহলে দেখো একটি বৃত্তের পরিলিখিত ও অন্তলিখিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত। এ দিয়ে দেখো 4:1, বি দিয়ে 1:4, সি দিয়ে দেখো 2:1 আর ডি দিয়ে 1:2। তাহলে অনুপাত কোনটা, পরিলিখিত আর অন্তলিখিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কোনটা সেটা দেখো। তাহলে এখানে বলে দিয়েছে, দেখো আমি একটা চিত্র এঁকে নিয়েছি, একটা বৃত্ত আছে, পরিলিখিত মানে যেটা দেখো বৃত্তের বাইরে যে বর্গক্ষেত্রটা আছে, আর অন্তলিখিত বর্গক্ষেত্র মানে বৃত্তের ভিতরে যে বর্গক্ষেত্রটা রয়েছে। তাহলে দেখো ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান আর একক ধরে নিলাম। তাহলে বৃত্তের ব্যাসার্ধ ঠিক এখান থেকে এই পর্যন্ত ধরে নিলাম আর। তাহলে দেখো অতএব পরিলিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য,
দেখো এখান থেকে এটা যদি আর ধরে নিই, তাহলে দেখো এই যে পরিলিখিত বর্গক্ষেত্র, তাহলে ওর বাহু দৈর্ঘ্য দেখো নিশ্চয়ই এখান থেকেই পুরোটা, অর্থাৎ এই বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য আর এই পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য সমান। তাহলে ব্যাসের দৈর্ঘ্য যদি আর হয়, তাহলে ব্যাসার্ধ কী হবে? 2r। অর্থাৎ বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য আর পরিলিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে আমরা বের করব, ক্ষেত্রফল বের করে নেব। তাহলে পরিলিখিত বর্গক্ষেত্রের সূত্র কী আছে? বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। তাহলে 2r স্কোয়ার সমান 4r স্কোয়ার বর্গ একক। এরপরে দেখো অন্তলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করব। কর্ণের দৈর্ঘ্য, কেন কর্ণের দৈর্ঘ্য বের করব? দেখো এটা তো পরিলিখিত বর্গক্ষেত্রের হয়ে গেল। অন্তলিখিত মানে এই বর্গক্ষেত্রটা, দেখো এইটা। তাহলে দেখো এর এই কর্ণের দৈর্ঘ্য যা, এর কর্ণের দৈর্ঘ্য যা, নিশ্চয়ই বৃত্তের ব্যাসও তাই হবে। ওকে, তাহলে দেখো √2 ইন্টু বাহু, এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্যের সূত্র। তাহলে আমরা যদি এরকম লিখি যে অতএব √2 ইন্টু বাহু বা বাহুর দৈর্ঘ্য, দেখো কর্ণের দৈর্ঘ্য অন্তলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এটা, যার সূত্র হচ্ছে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তো এটাই হচ্ছে কিন্তু ওই বৃত্তের কিন্তু ব্যাস। তাহলে এটা সমান 2r লিখতে পারি। তাহলে অতএব বাহুর দৈর্ঘ্য সমান 2r বাই এই √2টা এখানে আসবে। এবার একটা জিনিস দেখো, আমরা যদি এই √2 দিয়ে এই 2কে কাটি, তাহলে এখানে কী হবে? √2 হবে সমান সমান √2 আর একক হবে। কেন? দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, দেখো √2 এই 2r বাই √2, দেখো এখানে 2r এর সঙ্গে √2 গুণ করলাম, আর নিচেও দেখো √2 আছে, √2 গুণ করব। তাহলে √2 2 হবে, সেই 2টা এই 2 কেটে যাবে, তাহলে এখানে √2r হবে। ঠিক আছে, এটা করলে অনেকটা সময় লেগে যাবে, বড় হবে, সেই জন্য এখানে ডাইরেক্ট তোমরা √2 দিয়ে 2কে কাটবে, √2 হবে। ওকে, তাহলে আমরা অন্তলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। অন্তলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, দেখো তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি 2, এই √2 আর তার স্কোয়ার। তো √2 এর জন্য কি হবে? 2 আসবে, আর এর জন্য স্কোয়ার থাকবে, বর্গ একক। তাহলে অতএব বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত, দেখো পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এইটাও 4r স্কোয়ার ইস টু, আর অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এইটা 2r স্কোয়ার। তাহলে দেখো এখানে যদি আর স্কোয়ার কেটে দিলাম, তাহলে এখানে 4 আছে, তাহলে 2 দিয়ে 4 দিয়ে, তাহলে দেখো 4:2। আরেক লাইন করো, 2 দিয়ে কাটলে 2, আর এখানে 2 একে 2, 1। তাহলে সঠিক অ্যান্সার কোনটা? দেখো এখানে কোন অপশানটা আছে? এখানে আছে 2:1, তার মানে সিটটা। তাহলে এটাই হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ এরকম লিখে দেবে C2:1, এটাই হয়ে গেল। নেক্সট দেখো 26-এর 3-এরটা, একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি ও ক্ষেত্রফলের সংখ্যামান সমান ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কোনটা হবে? এখানে 4টে অপশন আছে, যেটা সঠিক সেটা টিক মারতে হবে। দেখো একটা বর্গক্ষেত্র আছে, তার একটা বৃত্ত আছে, এই বৃত্তের পরিলিখিত একটা বর্গক্ষেত্র আছে। বলছে
বৃত্তের পরিধি, পরিধি মানে চার ধারটাকে বোঝায়, আর এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। তাহলে দেখো আমরা এই কথাটা লিখব যে বৃত্তের পরিধি সমান বর্গক্ষেত্রের দেখো এখানে বলছে বৃত্তাকার ক্ষেত্রের পরিধি আর ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের কথা বলেনি কিন্তু এখানে, ঠিক আছে। বৃত্তাকার ক্ষেত্রের পরিধি আর ক্ষেত্রফল, বৃত্তের পরিধি ও বৃত্তের ক্ষেত্রফল সমান। তাহলে আমরা অথের দিয়ে লিখতে পারি বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2πr। যদি আমরা দেখো এখান থেকে এটা যদি আর ধরে নিই তাহলে কী হবে, পরিধি সূত্র 2πr, তাহলে এইটা সমান বৃত্তের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে বা দেখো এখানে পাই আছে, এখানে পাই আছে, কেটে গেল, এখানে আর আছে, এখানে আর স্কোয়ার আছে, তাহলে কেটে গেলে একটা আর থাকবে, তাহলে এখানে 2 সমান আর, অতএব এই আর সমান সমান 2 একক। আর এখানে কিন্তু লিখে নেবে যেখানে আর সমান বৃত্তের ব্যাসার্ধ, তাহলে দেখো এইটা যদি 2 হয় তাহলে পুরোটা কি হবে, দেখো আমরা প্রথমে কি করব, এই যে আর এর মান আমরা পেয়ে গেছি, দেখো এখান থেকে এটা কত পেয়েছি আমরা, 2 পেয়েছি, তাহলে এই পুরো এটা কি হবে, 2r হওয়া উচিত, ওকে, 2r হওয়া উচিত। তাহলে এখানে দেখো এই বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য এটা, আর বৃত্তের ক্ষেত্রে এটা কি, বৃত্তের ব্যাস, অর্থাৎ বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য আর বৃত্তের ব্যাসের মান সমান। তাহলে লিখবো দেখো, অতএব বৃত্তের ব্যাস সমান পরিলিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। দেখো এখান থেকে এটা কত পেয়েছি, আর এর মান 2 পেয়েছি, তাহলে এখান থেকে এটা 2, এখান থেকে এটাও 2, তাহলে এর ব্যাস কত হবে, 2 × 2, 4 একক, 4 একক পেয়ে গেলাম, অর্থাৎ বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে বর্গক্ষেত্রের পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য উত্তর চেয়েছে, কর্ণের দৈর্ঘ্য সূত্র কি আছে, √2 × বাহু, দেখো √2 × বাহু মানে কত, 4 পেয়ে গেছি, একক সমান সমান 4√2 একক। তাহলে এটাই সঠিক অ্যান্সার। তাহলে অ্যান্সারটা হবে, দেখো কোনটা হচ্ছে, এখানে 4√2 সির দাগে আছে, তাহলে সি 4√2 একক। 26 দাগে আইভি 4-এরটা, একটি সমবাহু ত্রিভুজের পরিলেখিত ও অন্তলিখিত বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। 4টে অপশন আছে, এ দিয়ে দেখো 4:1 আছে, বি দিয়ে 1:4 আছে, সি দিয়ে 2:1 আছে, আর ডি দিয়ে 1:2 আছে। তাহলে দেখো আমি এখানে একটা সমবাহু ত্রিভুজ এঁকে নিয়েছি, যার নাম দিয়ে দিলাম এ বি সি। এই সমবাহু ত্রিভুজের কি বলছে, একটা পরিলিখিত, একটা অন্তলিখিত বৃত্তাকার ক্ষেত্র। তাহলে প্রথমে একটা দেখো পরিলিখিত বৃত্ত আছে, তাহলে পরিলিখিত বৃত্ত এরকমই হয়, আর একটা অন্তলিখিত আছে, অর্থাৎ বৃত্তটা এই ত্রিভুজের ভিতরেই হবে, অন্তলিখিত। এর কেন্দ্র হচ্ছে এটা, এটা আমি ও নাম দিয়ে নিলাম। আর কি করলাম দেখো, একটা এ থেকে বিসির উপরে একটা লম্ব অঙ্কন করে নিলাম, তাহলে এ থেকে বিসির উপরে যে এখানে ছেদ করেছে সেখানে নাম দিয়ে দিলাম ডি বিন্দু। এবারে দেখো এখানে একটা জিনিস এখানে বলে দিই, দেখো যখন এডি লম্বটা আমি অঙ্কন করলাম তখন কিন্তু দেখো এই এডিটা বিভক্ত হয়ে গেছে, এখানে দেখো এ ও একটা ওডি, দেখো এ ও = ওডি। তাহলে এই যে বাহুটা যে দুটো ভাগ আছে, অর্থাৎ এডি হচ্ছে এ ও আর ওডি, এরা কি অনুপাতে ভাগ হয়, এরা হচ্ছে
দেখো 2:1 অনুপাতে ভাগ হয়, তাহলে দেখো এ ওর আনুপাতিক ভাগ আর কী হবে, তাহলে 2/2 যোগ 1 3 হবে, আনুপাতিক ভাগার এটাই হবে। আর ওডির ক্ষেত্রে দেখো আনুপাতিক ভাগার হবে কি 1/ তাহলে 2 যোগ 1 3 হবে, এটাই হবে। তো আমরা প্রথমে দেখো এই যে সমবাহু ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য তো এখানে বলে দেয়নি, তো আমরা ধরে নেব যে ধরি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য একক, কারণ এখানে কোনো কিছু একক বলেনি, সেমি কি মিটার বলেনি, আমরা এই একক। দেখো সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য একক, এই প্রতিটি কথাটা লিখতে পারো না লিখতে পারো, কারণ সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু দৈর্ঘ্য সমান হয়। তাহলে ওই সমবাহু ত্রিভুজ তাহলে এরই উচ্চতা, অতএব উচ্চতা কোনটা হবে এডি, তাহলে এডি কি হবে, এডি সমান সমান, তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি আছে √3/2 ইন্টু বাহু, তাহলে বাহু দৈর্ঘ্য আমরা এ ধরে নিয়েছি, সমান সমান a√3/2 একক। তাহলে এটা কি হলো, এডি উচ্চতা আমরা বের করে নিলাম। এইবারে দেখো প্রথমে আমরা কি করব, এই যে পরিলিখিত বৃত্ত আছে ওই পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধ কোনটা এ ও, অর্থাৎ এ ওর মানটা বের করব। তাহলে পরিলিখিত বৃত্ত মানে ত্রিভুজের বাইরে থেকে যে বৃত্তটা তৈরি হয় এটা হচ্ছে পরিলিখিত, তাহলে এখান থেকে এইটা হবে পরিলিখিতর বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধ সমান সমান কী হবে, এই উচ্চতার দেখো 2/3 অংশ হবে, তাহলে উচ্চতা কত a√3/2, তাহলে এর কত 2/3 অংশ 2/3, তাহলে দেখো এই টু কেটে দিলাম, তাহলে কত হবে a√3 আর নিচে দেখো 3 আছে একক। তাহলে আমরা পরিবৃত্তের দেখো ব্যাসার্ধ পেয়ে গেছি, তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফলটা বের করে নেব। দেখো অতএব ক্ষেত্রফলের সূত্র কি πr², তো পাই আর মানে ব্যাসার্ধ পেয়ে গেছি a√3/3 তার স্কোয়ার। এবারে দেখো পাই আছে √3 তার স্কোয়ার, তার মানে শুধু 3, আর এর জন্য স্কোয়ার, তাহলে 3a², আর নিচে দেখো 3 স্কোয়ার মানে 3 3 9। ওকে, তাহলে দেখো এই 3 দিয়ে 9কে কাটলে 3 3 9, তাহলে কি হলো πa²/3 বর্গ একক, এখানেও বর্গ একক লিখতে পারো। তাহলে আমরা পরিবৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবারে দেখো অন্তবৃত্ত লিখব, অন্তলিখিত বৃত্তের ব্যাসার্ধ, দেখো অন্তলিখিত ক্ষেত্রে কি হবে, এই এডির 1/3 অংশ হবে, তাই এডির মান আমরা বের করে রেখেছি a√3/2, তাহলে এর 1/3 অংশ হবে, তাহলে সমান সমান দেখো a√3/3 দোকানে 6। তাহলে দেখো অন্তলিখিত বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম। এবার আমরা ক্ষেত্রফল তাহলে বের করে নেব। ক্ষেত্রফল πr², আর মানে এইটা দেখো a√3 নিচে 6 তার স্কোয়ার, তাহলে কি হবে সমান সমান দেখো √3 তার স্কোয়ার, আচ্ছা পাইটা নিয়ে নাও, √3 তার স্কোয়ার মানে 3 আসবে, আর এ আছে এর জন্য স্কোয়ারটা থাকবে, আর নিচে দেখো 6 স্কোয়ার মানে 36। এবারে দেখো এই 3 দিয়ে 36 কাটলে 3 12 36, তাহলে এখানে আমরা লিখতে পারি πa²/12 বর্গ একক, কারণ এখন ক্ষেত্রফল বলেছে। এইবার কি করেছে আমরা বের করব, দেখো এই পরিলিখিত এই বর্গক্ষেত্রের পরিলিখিত বৃত্তের যে ক্ষেত্রফল আমরা বের করে রেখেছি, দেখো এইটা বের করে রেখেছি, আর অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফল আমরা এই বের করলাম, তাহলে এদের অনুপাত বের করব। তাহলে দেখো বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত, দেখো তাহলে পরিলিখিত কি আছে
পাই এ স্কোয়ার বাই 3 ইস টু পাই এ স্কোয়ার বাই 12। এইবারে দেখো এখানে পাই এ স্কোয়ার, এই পাই এ স্কোয়ার, এই পাই এ স্কোয়ার কেটে দিলাম, ঠিক আছে। তাহলে নিচ কী হবে, এখানে 1/3 ইস টু 1/12। এইবারে দেখো এদের লসাগু কী হবে, দেখো 3 আর 12 লসাগু কত, 3 দিলে দেখো 1, 3 4 12, তাহলে সমান সমান 12 লসাগু হবে। এই 12 দিয়ে একে একবার গুণ করব, তাহলে দেখো এই 1/3 একে যদি 12 দিয়ে গুণ করলে 3 4 12, তাহলে এখানে 4 হবে ইস টু, আর একে যদি দেখো 1/12কে যদি 12 দিয়ে গুণ করি তাহলে 12 12 কেটে গেলে কী হবে, 1 হবে, তাহলে এখানে 1 হবে। তাহলে এটাই হয়ে গেল উত্তর। তাহলে কোন অপশানটা দেখো, 4:1, 4:1 হচ্ছে এরটা। তাহলে দেখো অ্যান্সারটা এটা লিখে দেবো যে অ্যান্সার এ 4:1। তাহলে চারেরটাও কমপ্লিট হয়ে গেছে। দেখে ভি 5এরটা, একটি বলয়াকৃতি লোহার পাতের অন্তর্ব্যাস 20 সেমি এবং বহির্ব্যাস 22 সেমি। বলয়টিতে লোহার পাত আছে, 4টে অপশন আছে, এ দিয়ে 22 বর্গ সেমি, বি দিয়ে 44 বর্গ সেমি, সি দিয়ে 66 বর্গ সেমি, আর ডি দিয়ে 88 বর্গ সেমি। দেখো একটা বলয় আছে, বলয় এরকম হবে, এটা হচ্ছে অন্তব্যাস। এই অন্তব্যাসটা কত বলেছে, অন্তব্যাস বলে দিয়েছে 20 সেমি। ঠিক লোহার পাতটা কোথায় থাকে দেখে নাও ভালো করে। তাহলে এই অংশে লোহার পাতটা আছে, এই অংশে। তাহলে এইটা যদি কেন্দ্র হয় তাহলে এইটা দেখো অন্তব্যাস, আর বহির্ব্যাস তাহলে কোনটা হবে, নিশ্চয়ই পুরো এখান থেকে পুরো এই পর্যন্ত হবে, যেটা অঙ্কে বলা আছে। তো ওটাই দেখো, আমাদের বের করতে হবে এই যে মার্ক করে দিয়েছি যে জায়গাটা, এই জায়গার ক্ষেত্রফলটা বের করলেই আমরা উত্তর পেয়ে যাব। দেখো তাহলে আমরা লিখব লোহার পাতের অন্তব্যাস বলে দিয়েছে দেখো 20 সেমি। তাহলে অতএব লোহার পাতের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ তাহলে 20/2, কারণ ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাবো। তাহলে 10 দুগুণে 20 সমান 10 সেমি। এবারে একটা জিনিস লক্ষ্য করো, আমরা কিন্তু দেখো এখান থেকে এইটার ক্ষেত্রফল বের করব, আর এই বহির্ব্যাসার্ধ নিয়ে আমরা ক্ষেত্রফল বের করবো, আর অন্তব্যাসার্ধ নিয়ে ক্ষেত্রফল বের করব। এই বহির্ব্যাসার্ধের ক্ষেত্রফল থেকে অন্তব্যাসার্ধ নিয়ে যে ক্ষেত্রফল বেরোবে সেটা বিয়োগ করলে আমরা তাহলে এই জায়গার ক্ষেত্রফলটা পেয়ে যাব। ওকে, তাহলে দেখো আবার লিখব লোহার পাতের বহির্ব্যাস 22 সেমি বলা আছে। তাহলে অতএব লোহার পাতের বহির্ব্যাসার্ধ কত, তাহলে 22-এর 2 দিয়ে ভাগ করব, 11 দুগুণে 22 সমান 11 সেমি। তাহলে দেখো অতএব লোহার বলয়টিতে পাত আছে, কতটা পাত আছে দেখো। তাহলে বহির্ব্যাসার্ধ এটা 11, এর ক্ষেত্রফল কী হবে, পাই আর স্কোয়ার, পাই আর মানে 11 তার স্কোয়ার। এটা থেকে বিয়োগ করব কাকে, এই ভিতরে যে অন্তব্যাসার্ধ আছে তার ক্ষেত্রফল। দেখো অন্তব্যাস কত, 10, তাহলে পাই আর স্কোয়ার, আর মানে এখানে 10 তার স্কোয়ার। পরে দেখো পাই কমন নিয়ে নিলাম, 11 স্কোয়ার মানে 121 মাইনাস 10 স্কোয়ার মানে 100। পায়ের মান হচ্ছে 22-এর 7 ইন্টু 121 থেকে 100 বাদ দিলে 21। তাহলে দেখো 3 7 21, তাহলে 3 22 66 বর্গ সেমি। ওকে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার দেখো এখানে সি 66 বর্গ সেমি। অ্যান্সারটা আমরা লিখবো এরকম যে সি 66 বর্গ সেমি। তাহলে 26-এর দাগে যে 5টা অঙ্ক ছিল কমপ্লিট। দেখো 27-এর দাগে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, এক একটা কী আছে দেখো।
একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় হিসাব করি। তাহলে দেখো, ধরি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ আর একক, তাহলে ক্ষেত্রফল কী হবে? বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নিশ্চয়ই পাই আর স্কোয়ার বর্গ একক। এবারে দেখো, বইতে বলা আছে, দেখো যে ওই বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ 10% বৃদ্ধি করলে, দেখো ওই কথাটা লিখব যে অতএব ব্যাসার্ধ 10% বৃদ্ধি করলে ব্যাসার্ধ হবে, দেখো 10% বৃদ্ধি করছে, আগে ছিল কত? আর, তাহলে এর আবার দেখো আর এর 10% বের করতে হবে, 10/%-এর জন্য 100 আসবে। ওকে, দেখো আর এর 10% মানে কত? যেটা হবে সেটা আবার এই আর যে ব্যাসার্ধ আমরা ধরে নিই তার সঙ্গে যোগ করতে হবে, তো সেটা আমরা একসঙ্গে যোগ করে নিলাম, একক। দেখো তাহলে আর প্লাস 10 10-এ 100, তাহলে কত হচ্ছে? উপরে আর নিচে 10, তাহলে দেখো এখানে 10 লসাগু, 10r প্লাস 10-একে 10 আর এর সঙ্গে 1 গুণ করলে তাহলে কী হবে? 11r/10 একক। তাহলে ক্ষেত্রফল কী হবে? দেখো ক্ষেত্রফল হবে সমান, এটা হচ্ছে ব্যাসার্ধ এখন, তাহলে পাই আর স্কোয়ার মানে 11r/10 স্কোয়ার সমান দেখো পাইয়ের মান কী আছে? 22-এর 7, ঠিক আছে, পাইটাকে রেখে দিলাম, তাহলে পাই 11 স্কোয়ার মানে 121, আর আর আছে আর স্কোয়ার, নিচে দেখো 10 আছে, 10-এর স্কোয়ার মানে 100 বর্গ একক। তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো, আগে ক্ষেত্রফল ছিল কত? যখন আর ধরে নিয়েছি ক্ষেত্রফল ছিল পাই আর স্কোয়ার বর্গ একক, কিন্তু যখন ব্যাসার্ধের দৈর্ঘ্য যখন 10% বৃদ্ধি পেল তখন ক্ষেত্রফল বেরোচ্ছে দেখো এটাই। তাহলে কতটা বৃদ্ধি পেল? নিশ্চয়ই এখন যে ক্ষেত্রফলটা, নিশ্চয়ই অবশ্যই এখন যে ক্ষেত্রফলটা বেশি, তাহলে এইটা থেকে এটা বিয়োগ করব, তাহলে অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পায় এটা এরকম লিখতে পারি, 121 পাই আর স্কোয়ার বাই 100, এইটা থেকে বাদ দিব পাই আর স্কোয়ার বর্গ একক। দেখো তাহলে কী হবে? 100 লসাগু হবে, 100-কে 100 দিয়ে ভাগ করলে 1, তাহলে এর সঙ্গে গুণ করলে যা আছে তাই। আচ্ছা, আমরা যদি এরকমভাবে না করে দেখো আর একটু শর্ট হবে, দেখে নাও। এখানে দেখো পাই আর স্কোয়ার আছে, এখানে পাই আর স্কোয়ার আছে, তো আমরা কি করব? পাই আর স্কোয়ার কমন দিয়ে নেব, তারপরে দেখো এখানে কি থাকবে? 121/100 থাকলো, মাইনাস এখানে তো কমন চলে গেছে মানে 1, তাহলে পাই আর স্কোয়ার এটা লসাগু করবে 100, তাহলে এটা কি হবে? 121 মাইনাস 100-একে 100, তাহলে দেখো 121 থেকে যদি 100 বাদ দিয়ে দিই তাহলে 21 থাকে, ওর সঙ্গে কি আছে? পাই আর স্কোয়ার আছে, আর নিচে দেখো 100 বর্গ একক। তাহলে এখানে আমাদের বইতে উত্তর চেয়েছে শতকরা কতটা বৃদ্ধি পেল। তাহলে দেখো আমরা লিখব যে অতএব ক্ষেত্রফল শতকরা সমান সমান, দেখো
এই ক্ষেত্রফলটা বৃদ্ধি পেয়েছে কতটার মধ্যে? দেখো 21 পাই আর স্কোয়ার বাই 100। আগে ছিল যেটা, মানে আগে ছিল পাই আর স্কোয়ার, সেই পাই আর স্কোয়ারে বৃদ্ধি পেয়ে এতটা হয়েছে, সেটা এখানে লিখে দেবো পাই আর স্কোয়ার, আর শতকরা বলছে ওই জন্য ইন্টু 100। ওকে, এরপরে দেখো 21 পাই আর স্কোয়ার বাই 100, এটা পাশে নিয়ে গেলে এর নিচে কিছু নেই, মানে 1 আছে, পাশে নিয়ে গেলে কী হবে 1 বাই পাই আর স্কোয়ার, আর এখানে ইন্টু 100 ছিল। দেখো এই পাই আর স্কোয়ার, এই পাই আর স্কোয়ার কেটে দিলাম, এই 100 এই 100 কেটে দিলাম, তাহলে এখানে দেখো 21%, যেহেতু শতকরা বলেছে ওই জন্য পার্সেন্ট, তাহলে এটাই হয়ে গেল 27-এর দাগে। 27-এর দাগে 2-এর অঙ্কটা দেখো, একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা 50% হ্রাস করলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পায় হিসাব করি। দেখো বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা, মনে রাখবে বৃত্তের পরিসীমা আর পরিধি কিন্তু একই। দেখো 27-এর 2-এরটা ধরি বৃত্তটির ব্যাসার্ধ সমান আর একক, তাহলে অতএব বৃত্তটির পরিধি 2 পাই আর একক, তাহলে অতএব বৃত্তটির ক্ষেত্রফল কী হবে পাই আর স্কোয়ার বর্গ একক। এবার বলছি বৃত্তের পরিসীমা 50% হ্রাস করছে, তাহলে দেখো বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা 50% হ্রাস করলে বৃত্তের পরিসীমা হবে, পরিসীমা মানে পরিধি, কিন্তু ওটাই পরিধি হবে, দেখো ছিল কত 2 পাই আর, তাহলে 2 পাই আর এইটা থেকে বিয়োগ করব আবার 2 পাই আর এর 50%, তাহলে 50% মানে নিচে 100 আসবে। দেখো কেন করলাম, 2 পাই আর ছিল 2 পাই আর, তাহলে সেইটা থেকে আবার 2 পাই আর এর 50% কতটা সেটা বের করে আবার এই 2 পাই আর থেকে বিয়োগ করতে হবে, যার জন্য এরকম আমি এক লাইনেই করলাম। তাহলে দেখো 2 পাই আর মাইনাস 50 দুখানে 102, তাহলে এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে এই ব্যাকেটটা দেওয়ার দরকার নেই, তাহলে মাইনাস এখানে কি আছে পাই আর আছে। দেখো তাহলে দুটো পাই আর থেকে একটা পাই আর বাদ দিলে শুধু পাই আর হবে। এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, দেখো এই জায়গাটায় দেখে নাও একটু, দেখো এখানে পরিধি ছিল 2 পাই আর, তো আমরা যদি এই পরিধিকে যদি এই আকৃতি লিখতে চাই তাহলে কি হবে, দেখো 2 আসবে, পাই হবে আর আর আছে, কিন্তু এই আকৃতি পেতে গেলে নিশ্চয়ই আর বাই 2 করতে হবে। তারপরে দেখো এই টু কেটে গেলে সেই পাই আর আসবে, অর্থাৎ এইটা আর এইটা সমান হবে, অর্থাৎ এখানে কিন্তু ব্যাসার্ধ ধরা হয়েছে কিন্তু কত আর বাই 2। তাহলে আমরা ওইটা লিখে নেব যে বৃত্তটির, অতএব বৃত্তটির ব্যাসার্ধ তার মানে আর বাই 2 নিয়ে নেব একক, তাহলে অতএব বৃত্তটির ক্ষেত্রফল কি হবে পাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে ব্যাসার্ধ, তাহলে এখানে এইটাই হবে। তাহলে দেখো এখানে আসছে, তাহলে পাই আর এর জন্য স্কোয়ার মানে আর স্কোয়ার, আর নিচে দেখো 2 স্কোয়ার মানে 4, এত বর্গ একক। ওকে, ক্ষেত্রফল দেখো এখন আমরা ক্ষেত্রফল পেলাম পাই আর স্কোয়ার বাই 4 বর্গ একক, তাহলে ক্ষেত্রফল কতটা হ্রাস পেল, আগের যে ক্ষেত্রফল সেইটা থেকে এই ক্ষেত্রফলটা বিয়োগ করে দেবো। তাহলে দেখো অতএব ক্ষেত্রফল হ্রাস পায় পেল, আগের ক্ষেত্রফল ছিল কি পাই আর স্কোয়ার, আর এখন আমরা পেয়েছি দেখো কত পাই আর স্কোয়ার বাই 4।
তাহলে পাই আর স্কোয়ার বাই 4 বর্গ একক। তাহলে দেখো এখানে 4 লসক হবে, তাহলে এটা কী হবে, গুণ হয়ে যাবে। তাহলে 4 পাই আর স্কোয়ার মাইনাস 4 একে 4, একের সঙ্গে গুণ করলে পাই আর স্কোয়ার হয়ে যাবে। এবারে দেখো 4টে পাই আর স্কোয়ার থেকে একটা বাদ গেলে 3 পাই আর স্কোয়ার, নিচে আছে 4, তাহলে এত বর্গ একক। তাহলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেল, ক্ষেত্রফল শতকরা হ্রাস পেল। দেখো তাহলে এখন ক্ষেত্রফল হ্রাস পেয়ে কতটা হয়েছে, 3 পাই আর স্কোয়ার বাই 4, আগে ছিল কত, তাহলে পাই আর স্কোয়ার, অর্থাৎ আগের যে ক্ষেত্রফলটা ছিল সেই ক্ষেত্রফল থেকে হ্রাস পেয়ে এটা হয়েছে 3 পাই আর স্কোয়ার বাই 4। ওকে, তাহলে এতটা ছিল, কমে এটা হয়েছে, তাহলে শতকরা কত, এর সঙ্গে 100 গুণ করে দেবো। তাহলে দেখো এই পাই আর স্কোয়ার এই পাই আর স্কোয়ার কেটে গেল, তাহলে এখানে কি আছে 3/4 ইন্টু এখানে 100 আছে, তাহলে 4 25 100, 3 25 75 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল কতটা হ্রাস পেল, 75 বর্গ একক। ওকে, এটাই তাহলে দেখো 27-এর 2 অঙ্কটা, 27-এর 3-এরটা। একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর মিটার, অন্য একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলে তার ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফলের এক্স গুণ হবে তা হিসাব করি। দেখো এখানে একটা বৃত্ত আছে যার ব্যাসার্ধ বলে দিয়েছে আর মিটার, অন্য একটা বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলে তার ক্ষেত্রফল হবে, মানে এই বৃত্তের ক্ষেত্রফলের এক্স গুণ, সেটাই বের করতে হবে। অর্থাৎ অন্য যে বৃত্তের কথা বলেছে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে হবে। দেখো তা লিখব, ধরি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ সমান আর মিটার, আর এবং অন্য বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ ক্যাপিটাল আর নিয়ে নিলাম, ক্যাপিটাল আর মিটার। তাহলে শর্তানুসারে দেখো অন্য বৃত্তের ক্ষেত্রফল কী হবে, পাই আর স্কোয়ার, তাহলে পাই ক্যাপিটাল আর স্কোয়ার হবে। আর যে বৃত্তাকার ক্ষেত্রের কথা বলেছে প্রথম বৃত্তে যেটা, সেটা হবে পাই আর স্কোয়ার। অর্থাৎ এর ক্ষেত্রফলের এত গুণের মধ্যে এত গুণ, অর্থাৎ এই বৃত্তের যে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এত গুণের মধ্যে পাই ক্যাপিটাল আর স্কোয়ার, আর এইটা সমান বলেছে কত গুণ হবে, এক্স গুণ, এটা সমান এক্স নিয়ে নেব। তাহলে বা দেখো আমরা বর্গগুণন করে দেব, যেহেতু এক্সের মান বের করব। তাহলে দেখো পাই আর স্কোয়ার এক্স সমান পাই ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে বা দেখো এখানে পাই আছে এখানে পাই আছে, কেটে গেল, তাহলে কি হবে, আর স্কোয়ার এক্স সমান ক্যাপিটাল আর স্কোয়ার। বা দেখো যদি এটা এদিকে নিয়ে চলে আসি আর এটা এদিকে নিয়ে গেলে রুট এসে যাবে, কেন দেখো এটা এদিকে আনলাম, যেহেতু আমাদের অন্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে হয়, অন্য বৃত্তের ব্যাসার্ধ আমরা আর ধরে নিয়েছি, ঠিক আছে, অর্থাৎ ক্যাপিটাল আর এর মানটা বের করতে হবে। তাহলে এর যে স্কোয়ার ছিল স্কোয়ারের জন্য এখানে কি আসলো, রুট ওভার আসলো। দেখো এবারে এই আর স্কোয়ার আছে রুটের মধ্যে, তাহলে শুধু আর এসে যাবে, আর এক্সের জন্য রুটটা থাকবে। তাহলে অথবা আমরা লিখতে পারি যে অন্য, এখানে কি উত্তর চেয়েছে দেখো, যে অন্য বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। তাহলে আমরা দেখো অন্য বৃত্তাকার ক্ষেত্রের
ব্যাসার্ধের দৈর্ঘ্য আর √x মিটার হলে তার ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফলের x গুণ হবে। এটাই 27-4 দেখো, 3 সেমি, 4 সেমি ও 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল কত হিসাব করি। তাহলে একটা ত্রিভুজের কথা বলেছে, যেখানে দেখো 3 সেমি, 4 সেমি ও 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ আছে, তার একটা পরিবৃত্ত আছে, সেই পরিবৃত্তের ক্ষেত্রফল। তাহলে প্রথমে আমাদের বের করতে হবে, দেখো পরিবৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। দেখো আমি এখানে একটা ত্রিভুজ, তার একটা পরিবৃত্ত এঁকে নিয়েছি। ত্রিভুজের দৈর্ঘ্য কী কী বলেছে, বাহু দৈর্ঘ্যগুলো 3 সেমি, 4 সেমি আর 5 সেমি। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, যদি আমরা এই 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার দিয়ে দিই, তাহলে কি হচ্ছে, 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 4 4 16, তাহলে 25। তাহলে কত স্কোয়ার দিলে 25 হয়, 5 স্কোয়ার। দেখো আমরা জানি যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে দেখো এখানে ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার, তাহলে আমরা কোনটা পাচ্ছি, অতিভুজের মান, অর্থাৎ সবচেয়ে বৃহত্তম বাহু হয়, 5-এর মান পাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি, দেখো যেহেতু থ্রি স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান সমান 5 স্কোয়ার, সুতরাং আমরা পাচ্ছি এটাই। তাহলে আমরা লিখব যে অতএব 3 সেমি, 4 সেমি ও 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ, দেখো এখানে দেখো সব থেকে বৃহত্তম বাহু কোনটা আছে, 5। তা এখানে দেখো বৃহত্তম বাহু নিশ্চয়ই এইটা। তাহলে কী হয়, আমরা করেছি অঙ্ক যে বৃহত্তম বাহুর পরিবৃত্তের, কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্তের ব্যাসার্ধ সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর মধ্যবিন্দু হয়, অর্থাৎ এটা যদি 5 হয়, তাহলে এর মধ্যবিন্দু মানে নিশ্চয়ই 5কে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 5/2 সেমি। তাহলে এই পরিবৃত্তের ব্যাসার্ধ যদি আমরা এখানে 5-এর 2 পেয়ে যাই, তাহলে ওর ক্ষেত্রফল বের করে নেব। তাহলে দেখো পরিবৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাহলে পাই আর মানে কি 5-এর 2 তার স্কোয়ার বর্গ সেমি হবে। তাহলে দেখো পায়ের মান আছে 22/7, আর এটা দেখো 5 স্কোয়ার মানে 25, আর 2 স্কোয়ার মানে 4। দেখো এখানে যদি আমি কাটি 2 দিয়ে, আর 22 2 দিয়ে কাটলে 11 2 22, তাহলে কি হচ্ছে, 11 আর 25 গুণ করব। দেখো 11 25 গুণ করলে হয়ে যাবে 275, নিচে 7 2 14। তাহলে দেখো উপরে বড় আছে, তাহলে ভাগ করতে হবে। তাহলে দেখ এটা ভাগ করলে আমরা পেয়ে যাব 19/9 বর্গ সেমি। ওকে, তাহলে এখানেই হয়ে গেল 27-এর IV। নেক্সট অঙ্ক দেখো 27-এর V। সমবেত বিশিষ্ট একটি টিনের পাত থেকে 3টি বৃত্তাকার চাকতি কেটে নেওয়া হলো। বৃত্তাকার চাকতি তিনটির ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত 3:5:7 হলে তাদের ওজনের অনুপাত কত হিসাব করি। দেখো এখানে একটা টিনের পাত থেকে 3টে বৃত্তাকার চাকতি কেটে নিয়েছে, যাদের বলে দিচ্ছে ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত 3:5:7, তাহলে ওজনের অনুপাত অর্থাৎ ক্ষেত্রফলের অনুপাত চাইছে। তাহলে দেখো আমরা প্রথমে লিখব যে বৃত্তাকার চাকতি তিনটির ব্যাসের অনুপাত, বইতে বলা আছে 3:5:7,
5:7। তাহলে অতএব বৃত্তাকার চাকতির তিনটির ব্যাসার্ধের অনুপাত কি হবে? দেখো 3/2:5/2:7/2। কেন বলো তো? কারণ আমরা ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাবো। তাহলে এইটা সমান সমান সবার নিচে 2 আছে, তাহলে কি পাবো? 3:5:7 পাবো, একই পাবো। ওকে, এবার দেখো ধরি বৃত্তাকার চাকতি তিনটির ব্যাসার্ধ যথাক্রমে দেখো 3R, 5R ও 7R, সবগুলো একক নিয়ে নিলাম, একক। ওকে, এবার আমাদের চেয়েছে ওদের কতটা, ওদের ওজনের অনুপাত অর্থাৎ ক্ষেত্রফলের অনুপাত আমরা বের করব। দেখো তাহলে অতএব চাকতি তিনটির ক্ষেত্রফলের অনুপাত, দেখো যেহেতু তিনটে বৃত্তাকার চাকতির ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি, তাহলে ক্ষেত্রফল কী হবে? প্রথমটা দেখো πr², তাহলে পাই আর মানে 3r², তারপরেটা কী হবে? পাই, পরের আর এর মান হচ্ছে 5r, এরও স্কোয়ার, 7r আছে পরের ব্যাসার্ধ, তাহলে পাই 7r তার স্কোয়ার। এবারে দেখো সবার মধ্যে পাই আছে, তো পাই কেটে গেল। এবার কি হবে দেখো, 9r² 25r² 49r²। এবার কি করব? সবার থেকে r² কেটে দেব, তাহলে 9:25:49। তাহলে আমাদের উত্তরটা লিখতে হবে, অতএব চাকতি তিনটির ওজনের অনুপাত সমান সমান 9:25:49। এটাই উত্তর 27 দাগে 5-এরটা। সেই সঙ্গে আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।